জুনিয়র ডাক্তার কোথায় ভুল করলো তারা? এটা একটা ছোট্ট একটা আলোচনা করব। মূলত এই জুনিয়র ডাক্তারকে নিয়ে যে ইদানিংকালে যেসব ঘটছে আমরা জানতে পারছি, তাই একটা ছোট্ট একটা আলোচনা করব। তো সেই আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট করে বলে নিই যে ইস্ট বেঙ্গলের বেসিক্যালি আমি তো এই ইস্ট বেঙ্গল সংক্রান্ত অডিও বানাই বা যে চ্যাট ফোরামের জন্য। তো আনোয়ার নিয়ে আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে আলোচনা করেছিলাম। যদি অনেক ভুল ভ্রান্তি আমরা দেখেছিলাম চতুর্দিকে, অনেকে আপনাকে কনফিউজ করার চেষ্টা করেছিল। যাকে মোটামুটি আমরা যেরকমই আলোচনা করেছিলাম চ্যাট ফোরামে সেরকমই হতে চলেছে এবং হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। যাকে এবার আসা যাক এই ডাক্তারদের ক্ষেত্রে। দেখুন, একটা বিশাল ভুল করে ফেললো ডাক্তাররা। আমরা দেখছি গতকাল মানে কিছু ডাক্তার তারা বলছে আমরা একটু করতে চাই, আমরা একটু এই করবো, এই সেই করবো, একটু দুটো মিটিং করবো, তিনটে চারটে মিটিং করবো, সিঙ্গারা খাবো, এই এরকম ব্যাপার একটা হচ্ছে। তো অনেকে খুব রেগে গেছে, বলছে না না মানে আর মিটিং কেন এত, না না একটা দুটো মিটিং হলে কোনো একটা অসুবিধা হবে না, কিন্তু পার্মানেন্টলি ডাক্তার একটা ড্যামেজ করে দিচ্ছে। কী ড্যামেজ? ক্রেডিবিলিটির ড্যামেজ। ক্রেডিবিলিটির ড্যামেজ। আমি বহু আগে যখন প্রথম আমেরিকায় গিয়েছিলাম কাজ করতে, চাকরি করতে, তো তখন ক্রেডিট কার্ড খুলতে গিয়ে বলে আপনার ক্রেডিট হিস্ট্রি লাগবে। আমি তো প্রথমে এসেছি, বলছি না ক্রেডিট হিস্ট্রি ছাড়া ক্রেডিট কার্ড খোলা যাবে না। আবার ক্রেডিট কার্ড না থাকলে আপনি ক্রেডিট হিস্ট্রি করতে পারবেন না, মানে ব্যাপারটা ওই ডিম আগে না মুরগি আগে ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা উপায় আছে ওখানে, জানি না এখন বদলেছে কিনা, আমি অনেক আগে তো গিয়েছিলাম। তো যেটা করতে হয় হচ্ছে আপনাকে একটা প্রিপেড ক্রেডিট কার্ড নিতে হবে, মানে আপনি পয়সা দেবেন, প্রিপেড কার্ড, সেটাতে আপনি ব্যবহার করবেন, তারপর আপনার একটা ক্রেডিট হিস্ট্রি হয়ে যাবে, সেই হিস্ট্রি থেকে তারপর আপনি একটা ক্রেডিট কার্ড নেবেন। ওরকম একটা একটা মুরগি ডিম ব্যবস্থা আছে আমেরিকায়, মানে ব্যাপারটা লজিক্যাল না। এবার পরবর্তীকালে বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে আমার একটা উপলব্ধি হয়েছে যে ক্রেডিট এবং আমেরিকাতে যে কোনো আপনি ধরুন একটা পেশায় যাচ্ছেন, মূলত সিকিউরিটি, যেখানে হাইলি সিকিউর কাজকর্ম, সেখানে আমরা ক্রেডিট হিস্ট্রিও চেক করে। এবার আপনি বলতে পারেন ক্রেডিট হিস্ট্রি কেন দেখেন, আমি কত টাকা দিচ্ছি না, বেসিক্যালি ওটা হচ্ছে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি থেকে ক্রেডিট, আপনার ক্রেডিবিলিটির হিস্ট্রিটা দেখা হয় ওখানে, মানে আপনি মানুষ হিসেবে বেসিক্যালি কেমন, মানে আপনি নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য কিনা। এবার ডাক্তারের যেটা করলো, এই যে ধরুন ঘটনাটা ঘটলো যে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হলো, ভেতরে জানি না কটা চা সিঙ্গারা কে কী খেয়েছে, আমরা তো লাইভ দেখতে পারিনি, কিন্তু মিটিংয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কন্ডিশনাল অ্যাপ্রুভ দেয়নি, মানে উনি বলেননি যে তোমরা এই কাজটা করলে তবে আমি এদেরকে সরাবো। তো তারপর আমরা দেখলাম ডাক্তার এখনও ছোটোখাটো ব্যাপার নিয়ে বলে চলেছে, আমাদের এই করতে হবে, সেই করতে হবে, আমাদের এই কি থ্রেট কালচার। থ্রেট কালচার নিয়ে একটা মজার জিনিস কাল দেখলাম। তা ছোটোখাটো বলছে আরও দুটো তিনটে মিটিং করতে হবে, জানি না মানে ওদের হয়তো কাজ করার ইচ্ছেটাই চলে গেছে, হতেই পারে। মানে আপনি ধরুন স্কুলে আমি যখন ছিলাম, ধরুন একটা এক মাসের ছুটি পর স্কুলে যেতে ইচ্ছা করতো না, মানে কেউ একটা লেথার্জি আসতো। বা ধরুন যখন আমেরিকাতে ছিলাম তখন প্রায় এক মাসের ছুটি নিয়ে ইন্ডিয়া যেতাম। যেতাম বলছি কারণ আমি এখনও বিদেশেই চাকরি করি। তো ইন্ডিয়ায় যেতাম, তো তারপর ফিরতে ইচ্ছা মন করতো না, বা এসে আবার এক মাস বাদে কাজ করব। তো ওরকম যারা বলে আমরা 36 ঘন্টা কাজ করি, যদি জানি না মানে সেমিনার রুমে রাত্রি সারাত্রি ঘুমায়, সেটা কী করে কাজ হয় সেটা ধরা হয়, কিন্তু মানে বলা হয় 36 ঘন্টা কাজ করেছি। 36 ঘন্টা হচ্ছে ওই রাত্রি লাস্ট 12 ঘন্টা ঘুমাবে, সেটা নিয়েই কিন্তু 36 ঘন্টা। তো ওটা নিয়ে মুশকিল করে দিচ্ছে বায়োমেট্রিক করে, যাকে ওই বিষয়ে আসবো। তো এখন আম, ব্যাপার হচ্ছে যে যাকে আসা যাক। তো এই যে এদের কিন্তু ক্রেডিবিলিটিটা এখন একটা নষ্ট হয়ে গেছে। কীভাবে নষ্ট হয়েছে এবার বলি। এই যে এরা যে বললো এই ব্যাপারটা যে আহ, আমাদের আরও কিছু আলোচনা লাগবে, ক্ষুদ্র আলোচনা লাগবে, থ্রেড কালচার এইসব নিয়ে আলোচনা লাগবে। আহ, তার ফলস্বরূপ কী হলো, মানে ওদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেল। এবং কীভাবে এদের ক্ষতিটা হবে, আমরা শুনছি যে বিভিন্ন প্রাইভেট কলেজ, মানে প্রাইভেট মেডিকেল কলেজ বা মেডিকেল হসপিটাল, রাদার মেডিকেল কলেজ, এরা ফান্ডিং করেছে মেডিকেল হসপিটাল, শুনছি মানে বিভিন্ন লোকে এটা অ্যালিগেশন করছে, বিশেষ করে প্রসূন আচার্য, যে নিয়মিত আসছে এবং সে খুব জনপ্রিয় হয়েছে। কিন্তু কেন, ভদ্রলোক দারুণ কথাবার্তা বলে, মানে ভদ্রলোকের রসবোধ দারুণ, ভীষণ রসিক মানুষ এবং প্রচুর অভিজ্ঞতা রয়েছে, মানে একদম অন দ্য ফিল্ড অভিজ্ঞতা, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ কথা বলেন। তো এখন যেটা হচ্ছে যে এই যারা ধরুন এই প্রাইভেট হসপিটাল এদের ফান্ডিং করেছে, এরা কিন্তু এদের নিতে ভয় পাবে। এ ধরুন এই সরকার দরকার, এরা এখন নিজেদের দরকারে এইসব সরকারে এইসব এদেরকে ধরুন উস্কেছে, কিন্তু কালকে জানি না এদেরও তো বয়স বেড়ে যাবে, এদের অতটা ক্ষমতাও থাকবে না, থাকলেও
এরা নিজেরা নিতে ভয় পাবে, ভাববে এরা এসে এটা ওটা দাবি দাওয়া করতে থাকবে। কেন প্রাইভেট কলেজে মানে প্রাইভেট হসপিটাল কিন্তু অনেক ঘাপলা আছে। হ্যাঁ, মানে প্রাইভেট হসপিটালও অনেক সমস্যা আছে। আমি জানি, আমার পরিচিত অনেকে প্রাইভেট হসপিটালে চাকরি করে, সেখানেও ওদের আওয়ার্স মানে কন্ট্রাক্ট বেসিসে রয়েছে। তো ওরা ভাবে ওরা যদি এখানে এসে আবার ঘাপলা শুরু করে, মানে ব্যাপারটা আছে না, মানে বলে এর সাথে প্রেম, এর সাথে একটু ফষ্টি করা যায়, বিয়ে করা যায় না, এরকম অনেক ছেলে আছে দেখবেন, বলে এই মেয়েটার সাথে না এই প্রেম মেটেরিয়াল, বিয়ে মেটেরিয়াল নয়, মানে সব কিছু করে ঠরে বলবে এর সঙ্গে মানে লং টার্ম থাকা যায় না। তো এরকম সরকার এরা দরকার ফুরিয়ে গেলে বলবে না একে দিয়ে আন্দোলন করানো যায়, কাউকে চুলকে দেওয়া যায়, একে নিজের টিমে নেওয়া যায় না। এবং এটা কিন্তু ঘটনা, ফ্যাক্ট, কেননা আমি একাধিক দেশে থেকেছি। বিশেষ করে আরও একটা মুশকিলে পড়বে এই ছেলেমেয়েরা, সেটা হচ্ছে যে এখন অনেক মানে আমার পেশার সাথে কিছুটা ডাক্তাররাও জড়িয়ে আছে। তো এখন অনেকে ডাক্তার আছে যারা বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে চাকরি করে, মানে বিভিন্ন ধরুন ড্রাগ কোম্পানিতে ওষুধ যারা বানায় বা মেডিকেল ডিভাইস যারা বানায়, সেখানে অনেক কিছু ডকুমেন্টেশনের জন্য বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইনিংয়ের জন্য ডাক্তারদের একটা অ্যাপ্রুভাল লাগে। তো এখানেও এদের অনেকটা চাকরি হয়। এবার ধরুন একটা কর্পোরেট কোম্পানি, সে কিছু ডাক্তারকে নিয়োগ করবে, যেসব ডাক্তার যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চায় না, সেক্ষেত্রেও কিন্তু এরা যখন এদের হিস্ট্রিটা চেক করবে বা রেফারেন্স চেক করবে, যখন দেখবে এরা একটা আন্দোলন করেছে, তখন প্রথমে অনেকের মনে থাকে এটা ট্রাবল মেকার। এটা একটা ফ্যাক্ট, দেশ বিদেশে, মানে বিদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, বিদেশের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। মানে বিদেশে যেসব বড় বড় দেশ রয়েছে, প্রথম বিশ্ব আমরা যেটা বলি, তারা কিন্তু এইসব ব্যাপারে আরও বেশি এসে ঝামেলা করবে, এ প্রতিবাদী। মানে যেমন অনেক দেশ আছে যারা ধরুন কিউবান অরিজিন কেউ যদি থাকে তাকে নিতেই চায় না। গুগল আছে, গুগল একটা সমস্যা আছে। গুগল আমেরিকান কোম্পানি তো মূলত। তো গুগল ধরুন অন্য দেশে ওদের যে অপারেশনস আছে, সেখানেও ধরুন কোনো ব্যক্তি সে তার একটা কিউবান একটা কানেকশন আছে বা কিউবান পাসপোর্ট হলে ওদের নিতে চায় না, যদিও সেইটা তো ধরুন অন্য দেশে গুগল, মানে আমেরিকার গুগল না। তো যাকে ওসব আমি যেতে চাইছি না অত ডিটেলে। তো প্রথমত একটা প্রবলেম যে এরা ধরবে এরা তো ট্রাবল মেকার, আর দ্বিতীয়ত হচ্ছে এদের ক্রেডিবিলিটি, মানে এদের কথার দাম নেই। মানে যখন একটা ঘটনা জানবে, ধরুন আমি হলে কী করতাম, তো ঠিক আছে ভাই তুই বিপ্লবী হতে পারিস, কিন্তু তোর তো কোনো কথার দাম নেই, তুই কথার খেলাপ করবি। যে মুখ্যমন্ত্রী এরা বলেছে যে এবার স্ট্রাইকটা তুলে না, তো তখনও স্ট্রাইকটা তুলছিস না কিছু ক্ষুদ্র বিষয় নিয়ে, না এই আলোচনাগুলো হয়ে যাক, আলোচনাগুলো হলে হয়তো হয়ে যাবে, হয়তো 3-4 দিনের ব্যাপার হবে বা 2 দিন একদিন হবে, কিন্তু এই যে সাথে সাথে তুললো না, এতে করেই এদের কিন্তু ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে গেল, মানে ক্রেডিট হিস্ট্রি এদের নষ্ট হয়ে গেল। এবং এইটা কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ। মানে আপনি কারোর প্রতি একবার যদি বিশ্বাস হারান, আপনারা তো জানি না পার্সোনাল লেভেলে হয়তো আপনি বিশ্বাস ফেরত পাবেন, কিন্তু বড় বড় কোম্পানি এদের নেবে না, বড় দেশ এদের নেবে না, কেন একবার একটা ব্ল্যাক মার্ক পড়ে গেছে। একটা ব্ল্যাক মার্ক যদি পড়ে আপনার ক্রেডিট হিস্ট্রিতে, আপনার বিশাল কেরিয়ারে ক্ষতি হয়ে যায়। তো এইটাই বলার ছিল যে এদের ক্রেডিবিলিটি এরা নিজেরাই নষ্ট করলো। এখন ওই চা সিঙ্গারা হয়তো আর একটু হয়তো অনেক সময় নেশা হয়ে যায়, ফ্রিতে খাচ্ছে কোক, মানে কোকা কোলা একবার হয়েছিল, মানে যখন ইউএসএতে ছিলাম, ওখানে খুব সস্তায় কোক পাওয়া যায়। আর ধরুন ওখানে কিছু সুপার স্টোর আছে যেখানে ওই মানে মালগুলো এক্সপায়ার হওয়ার আগে চলে আসতো, মানে বড় সুপার স্টোর থেকে ছোটো সুপার স্টোর, মানে দামি সুপার স্টোর থেকে কম দামি সুপার স্টোর। ওই কম দামি সুপার স্টোরে ধরুন আর 2 সপ্তাহ বাদে এক্সপায়ারি হবে, তখন একদম সস্তা, হয়তো $1 বা $2, বিশাল বড় বড় এরকম। তো প্রচুর কোক খেতাম তখন। এবার কোক খেলে আপনার মানে একটা অ্যাডিকশান হয়ে যায়, আবার কোক না খেলে আবার সাথে সাথে অ্যাডিকশান চলেও যায়। তো এদের অনেকটা অ্যাডিকশান হয়ে গেছে, প্রচুর মানে ফ্রিতে কোক খাচ্ছে, পিৎজা খাচ্ছে, ওই ডোপামিন এফেক্ট হয়ে গেছে এদের, সেটা একটা কারণ। প্লাস ওই সাথে সাথে চলে যাবো এইসব ব্যাপার। এবার কিছু ছোট্ট কিছু বিষয় নিয়ে শেষ করব। প্রথমত এই যে নামগুলো সরানো হলো, এই নামগুলো আমার যতদূর মনে হয় মানে মুখ্যমন্ত্রী তালে ছিল। কেননা কি হয়েছে বুঝতে হবে আপনার ঠান্ডা মাথায়, মানে কোনো রং না নিয়ে বুঝতে হবে। এই পাবলিক যে আন্দোলনগুলো করছিল, চিল্লামিলি করছিল, এগুলো কিছু নামকে কেন্দ্র করে, মানে এই নাম সেই নাম, রাম শ্যাম যদু মধু করে করছিল। যদিও আমরা জানি না রাম শ্যাম যদু মধু আদৌ জড়িত কিনা, কিন্তু রাম শ্যাম যদু মধু নিয়েই কিন্তু আন্দোলনগুলো হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রী ভাবছে এদেরকে যে সরিয়ে দিই আমি রাম শ্যাম যদু মধু, তাহলে তো কিছু নেই এদের নিয়ে আন্দোলন করার।
কিন্তু এবার যদি আমি নিজে সরাতে যাই তখন বিরোধী মানে রাজনৈতিক শক্তিরা বলবে এই দেখো রামকে সরিয়েছে মানে এ দিদিও জড়িত আছে। সে নিজে সরাতে পারছিল না। এবার যেই মুহূর্তে ছাত্ররা বলল, উনি হলো তো ছোটো ছোটো ছেলেমেয়েরা চেয়েছে তাই রামশ্যাম যদুবন্ধুকে সরিয়ে দিলাম। রামের বউ সীতাও বলছিল ভালো লাগছে না এই বনবাস, এই মানে প্রতিবাদের বনবাস, আমিও সরে যেতে চাই। এবার এইটা নিয়ে আবার দেখলাম গতকাল কিছু জুনিয়র ছেলেরা বলছে না না মানে মুখ্যমন্ত্রী বলেছেন যে ছোটো ছোটো ছেলে মেয়েদের দাবি শুনে করা হয়েছে আবদার, এটা আবদার না, এটা আমাদের দাবি। ধর ছাগল মার্কা কথাবার্তা। মুখ্যমন্ত্রী তাহলেই ছিল যে তোরা বলবি আমি সরিয়ে দেবো, মানে তককে তককে ছিল যে কখন বলবে টুপ করে সরিয়ে দেবো। তো ব্যাপারটা এখন এখানে এসে দাঁড়িয়েছে। আর কিছু অল্প বিষয় নিয়ে আলোচনা করবো। এই প্রসূন আচার্যর গতকাল বাংলা বাজারে খুব একটা ভালো একটা টক শো করেছে এই অনিকেত চট্টোপাধ্যায়। যে বাই দ্য ওয়ে, আগে আমি দেখতাম কলকাতা টিভির এই ইন্দ্রাণী মেয়েটা খুব ভালো ভালো অ্যাঙ্কারিংয়ে খুব দারুণ কথাবার্তা বলতো। তারপর একটা দিন খেয়াল করলাম আগের দিন অনিকেত যা বলে পরদিন দেখি ইন্দ্রাণী তাই বলে। তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম অনিকেত চট্টোপাধ্যায় বোধহয় চিফ এডিটর নাকি কলকাতা টিভি। তো বেসিক্যালি অনিকেত যেটা বলে ওর স্পন্টিনিয়াসলি বলে ওর টক শোতে, সেটাই হুবহু লাইন বাই লাইন পরদিন কলকাতা টিভিতে ওই রাতে কিছু শোতে বলে, মূলত ইন্দ্রাণীই বলে সেইগুলো। তো যাকে গতকালে এই যে টক শোটা হলো সেখানে বেশ কিছু ভালো কথাবার্তা বলেছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে জেনারেল আমরা যে একটা অজ্ঞতা রয়েছে সেখানে মানে জাজ নিয়েও কথা বলা হয়েছে যে, এবং শুনে আমার খুব খারাপও লাগছিল। এবং যদিও ব্যাপারটা মানে ওয়াকিবহাল আমি অনেকটাই, যে আমরা কিছু মানে ডাক্তার মহিলাদের সুরক্ষা নিয়ে ভাবছি, কিন্তু যারা ধরুন রাত্রিবেলা লোকাল ট্রেনে করে আসছে, সবজি বিক্রেতা, আপনারা শুনবেন মানে খুব ভালো কথাবার্তা বলেছে এবং মানে খুবই প্রাসঙ্গিক কথাবার্তা বলেছে। তো তাদের নিয়ে কেউ ভাবে, আমি সিকিউরিটি ভুলে যাচ্ছি। এই ধরুন লোকাল ট্রেন অনেকে হঠাৎ বন্দে ভারত শুরু করলো, মানে যে দেশে থাকি সেখানে অনেক এনআরআই আছে, তো বন্দে ভারত। আমি ভাবছি ভাই বন্দে ভারত মানে আমাদের মানে ওখানে তো লোকাল 2 ঘন্টা ট্রেনে, লোকাল ট্রেনে কোনো বাথরুমেরই নেই, মানে টয়লেট কিছুই নেই। আগে টয়লেট কর, একটা বেসিক টয়লেট কর, তারপর ওইসব নয় গাল ভরা মানে যাকে মানে আপনি বিদেশে কিন্তু বেসিক মানে লোকাল ট্রেন ফ্রেন সব কিছুতে টয়লেট আছে। আমাদের দেশে 2 ঘন্টার ট্রেনেও কোনো লোকাল টয়লেট নেই। আর সিকিউরিটি নিয়ে একটা বিষয় নিয়ে শেষ করবো, এটা ফুটবল নিয়ে আমি শুরু করেছিলাম, ফুটবলে শেষ করব। এই বিষয়টা একটা প্রবলেম কিন্তু আমাদের দেশে। সেটা হলো যখন সল্টলেক স্টেডিয়ামটা রেনোভেট করা হলো ওই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের আগে, তখন ওটা ক্যাপাসিটি রিডিউস করে মানে পুরোটা বাকেট চেয়ার করে দেওয়া হলো, 85,000 করা হয়েছিল। কিন্তু ওটাতে কিন্তু পাবলিক এন্ট্রি হয় অ্যারাউন্ড 67,000, এখনও 67,000ই হয়। তো যে ডিসিশনটা করেছিল সে একটা মানে ফিফা থেকে এসেছিলো, উনি চিলির এক ভদ্রলোক। তো উনি টুইটারে তখন খুব খুব অ্যাক্টিভ ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটাকে আপনি করলেন কেন। তার আগে অবশ্য উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে এক্সিট ক্যাপাসিটি, মানে ধরুন হঠাৎ স্টেডিয়ামে কিছু একটা স্ট্যাম্পেড হলো বা কোনো একটা ঘটনা ঘটলো, ভূমিকম্প ঘটলো বা কোনো কিছু একটা মানে অপ্রীতিকর ঘটনা, তো স্টেডিয়ামটা কত তাড়াতাড়ি ফাঁকা করা যায়, মানে এক্সিট ক্যাপাসিটি সেই হিসেবে একটা ওদের একটা কিছু নাম্বার আছে, একটা থাম্ব রুল আছে ফিফার। তো সেই অনুযায়ী যতটা মানে এক্সিট ক্যাপাসিটি মানে ফাঁকা করার যে ইনফ্রাস্ট্রাকচার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তার ভিত্তিতে ওরা বলেছিল 67,000 অফ দ্য অ্যালাউড। তো তখন আমার একটা প্রশ্ন ছিল যে এইটা কি আমরা আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, মানে ধরুন যত সরকারি হাসপাতাল আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি হাসপাতাল, বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে আমরা করছি, মানে ওই ফর্মুলা কি কার্যকর করছি, বা যত অডিটোরিয়াম আছে সরকারি বেসরকারি করছি না, বাস ট্রাম ট্রেন করছি না। তো সেক্ষেত্রে হঠাৎ করে সল্টলেক স্টেডিয়ামেই কেন এই একটা ফিফার গোল্ডেন স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে আর গোটা শহর গোটা দেশে করা হবে না? তো সেই প্রশ্নের কোনো উত্তর আজও পাইনি তার থেকে। আর কালকে আরেকটাও দেখলাম, এই কেস চলাকালীন হঠাৎ করে প্রাইভেট সিকিউরিটি কী করে সিকিউরিটি দেবে একটা কথাবার্তা উঠলো। এটা নিয়ে প্রশ্নও বলেছে কিছুটা। জানি না আমাদের অগ্নিবীর যেই স্কিমটা আছে ওটা তো প্রাইভেটাইজেশন। আর যেসব সরকারদের যেসব বেসরকারি হাসপাতাল আছে সেখানেও তো সরকারি মানে পুলিশ থাকে না, ওগুলো তো বেসরকারি মানে প্রাইভেট ওই বিভিন্ন সিকিউরিটি এজেন্সি। তো সেইটা নিয়ে কিছু একটা ভাবুক তাহলে। যাকে অনেক বললাম, অনেক মানে ভাবার রসদ দিলাম। সকলে ভালো থাকবেন।